এই প্রজেক্টটি আপনি কিভাবে সন্ধান পেলেন যে এখানে প্রজেক্ট আছে? এই আপনাদের ইউটিউবের দেখতে দেখতেই আসলে এই চরেরগুলোর খোঁজখবর পাইছি আমি। আচ্ছা, এখন কি চাষ করছেন? আপাতত তিল আর ধান একসাথে বুনে দিছি। আমি মানিকগঞ্জেরই সন্তান, তো আপনার তিল ধান এখানে ভালো হয়। আমি কৃষি ফ্যামিলিরই সন্তান, তো এখানে আরেকটা ফসলও ভালো হয় মানিকগঞ্জে, সেটা হচ্ছে সরিষা। এরকম কি কোনো প্ল্যান আপনার আছে? হ্যাঁ, আগামী বছর যখন আমি পেয়ারা শুরু করব, ওই প্রথম বছর আমি সরিষা করব। সরিষার পর আপনি পেয়ারা যাবেন? হ্যাঁ, ওই দুটো একসাথেই হবে, বাট পেয়ারাটা দেওয়ার পরে আমি সরিষাটা করে দেবো আর কি। কত বিঘা সম্পত্তি নিয়েছেন এখানে জমি? এখানে নিচ্ছি আপাতত 26 বিঘা, আরও বাড়াবো। যাক আলহামদুলিল্লাহ। 40 বিঘার উপরে যাবে ইনশাআল্লাহ। 40 বিঘা। জি। ভাই আপনার নাম কি জানো? আমি কাজী মোহাম্মদ জামিউর রহমান। গ্রামের বাড়ি? আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, বাট আমি মিরপুর 11 স্থানীয়। মিরপুর 11 স্থানীয়। দর্শক দেখতে পেলেন জাহাঙ্গীর আলম ভাই, যিনি হোম ডিস্ট্রিক্ট হচ্ছে যার চাঁদপুরে, আর মিরপুর 11-তে তার স্থানীয় বাসা। তো উনি কিন্তু বাগান আছে, তরমুজের বাগান করছে, সাম্মাম লাগাবে চাইতেছে। সাম্মাম জিনিসটা কি? সাম্মাম জিনিস তো লাগালি, তরমুজে লাগালি। বুঝতে পারছি। হ্যাঁ, তরমুজে লাগালি, বিদেশি একটা ফল। হ্যাঁ, বিদেশি ফল। আমরা যে দেশে বাংলাদেশে ভিতরে থাকলে ঢাকা মাকার ভিতরে মনে হয় কিছু লাগায় 2-4 জন, আর বাকি সব এটা আবার খরচা বেশি। সাম্মাম আবার কি সবসময় হলে পানি লাগে, সবসময় ভিজা লাগা লাগে। কেটে ভিজা লাগলে এবারে জিনিসটা হলে কষা। কি রোপণ করেন এখানে? বর্তমানে তরমুজ রোপণ করা হয়েছে, তরমুজ গাছ, আর সাম্মামের চারা দেওয়া হয়েছে, সাম্মামের চারা বোনা হবে কয়েকদিন পরে। তরমুজ কতটুকু রোপণ করছেন আনুমানিক? আনুমানিক 20,000। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে চরের প্রকৃতি এবং সেখানে কৃষি আবাদের দৃশ্যগুলো দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জের রঘুনাথপুর চরে। আমরা ইতিমধ্যেই জাফরগঞ্জের যমুনা নদীর পাড়ে এসে পৌঁছেছি। সামনে যে খেয়াঘাটটি দেখতে পাচ্ছেন, এই খেয়ার মাধ্যমে আমরা ওপারে যাব। দর্শক, অবশেষে আমরা রঘুনাথপুরের চরের ঘাটে এসে পৌঁছালাম। দেখেন, চরের মানুষ যে সবজি চাষ করে কিংবা গরু পালন করে, সেগুলোর যে দুগ্ধ কিংবা তরিতরকারি তারা কিন্তু বিক্রি করার জন্য নদীর ওপার নিয়ে যায়। এভাবে প্রতিনিয়ত এই খেয়াঘাটের মাধ্যমে লোকজন আসা যাওয়া করে, তাদের নিত্যদিনের কার্যক্রম সেরে আসে ওপারের হাট থেকে। চরের ভিতরে আসলে কোনো হাট এখনও হয়নি। এখানে মানুষ বসবাস করে সীমিত সময়ের জন্য, কিছু ফসল ফলায়, আবার বর্ষাকালে চলে যায় ওপারে। চরের সেই বালির মধ্যে দিয়ে আমরা উপরের দিকে উঠতেছি। আসলেই এখানে জীবনযাপন অনেকটাই কষ্টসাধ্যের। আর একটি বিষয় আপনাদের বলি, এই চরের কিন্তু একমাত্র যানবাহন হচ্ছে এই ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি হচ্ছে তাদের একমাত্র যাতায়াতের মাধ্যম, এছাড়া কোনো মাধ্যম এখানে নাই। জীবনযুদ্ধ যে একটা শব্দ আছে, আসলে আমরা জীবনযুদ্ধ সম্পর্কে অতটা বুঝি না, অতটা জানি না, কিন্তু এই চরে যারা বসবাস করে তাদের কাছে এই জীবনযুদ্ধ শব্দটা চিরপরিচিত। প্রতিনিয়তই তাদের এই জীবনযুদ্ধের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়, টিকে থাকতে হয়। এখানে বেঁচে থাকাটা যেন এক জীবনযুদ্ধ। পানির অভাব সেরকম আছে, শিক্ষার অভাব, স্বাস্থ্য সুবিধার অভাব, এখানে অভাব আবার অভাব। তারপরও মানুষ বেঁচে থাকে, জীবনযাপন করে এই চরে নিজস্ব ভিটায়
যেন দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। মানুষ তার নিজস্ব ভিটার যে একটা ভালোবাসা রয়েছে, নিজস্ব ভিটার প্রতি যে একটা টান রয়েছে তা দেখেন এই বাড়িটি। তারা হয়তো বা এক সময় এরকম ঘর ছিল তাদের, কিন্তু বর্ষাকালে যখন তাণ্ডব চলে এই যমুনা নদীতে, তখন তাদের ঘর ভেঙে যাওয়ার পরে আবার তারা যখন চর শুকিয়ে আসে আবার কিন্তু তারা ঘর তৈরি করেছে। এখানে বোঝা যায় যে নিজস্ব জমির যে একটা টান, সেই টান কিন্তু তাদের ভিতরে রয়েছে। টানেই, সেই জমির টানেই তারা আবার তাদের নিজস্ব জায়গায় বাড়ি করেছে, বসবাস করছে, সেই সাথে গরু লালন পালন করতেছে। এই নিজস্ব জমির টান যদি না থাকতো হয়তো তারা এখানে আসতো না। তারা নিজেও জানে হয়তো আবার বর্ষাকালে আবার সেই পানির তাণ্ডব শুরু হয়ে গেলে তারা এখানে বসবাস করতে পারবে না। তারপরেও নিজের জায়গায় ঠাঁই দেওয়ার জন্য, নিজের জায়গায় বসবাস করার জন্য আবার চলে আসছে সেই চরে। এর আগেও দেখেছেন আমার ভিডিওতে, এখানে একটা বিশাল পেয়ারা বাগান করেছে। পেয়ারা বাগানটা হয়তো লাভবান হবে, কারণ ফলনও ভালো হয়েছে, গাছের সাইজও ভালো, ফলন ভালো হবে ইনশাল্লাহ। কি করবা, মোরগ বিক্রি করবা? কত টাকা লাগবে এটা? এখানে আর একটা জিনিস দেখলাম, জীবনযাপন করা খুবই কঠিন। গাছপালা খুব কম, প্রচুর পরিমাণ রোদ, তাপও অনেক বেশি, খুব কঠিন জীবনযাপন করা। বাগান আছে, তরমুজের বাগান করছে, আবার শাম্মাম লাগাবে চাইতেছে। সাম্মাম জিনিসটা কি? শাম্মাম জিনিস তো লাগালি, তরমুজে লাগালি। বুঝতে পারছি, হ্যাঁ, তরমুজে লাগালি, এটা বিদেশি একটা ফল। হ্যাঁ, বিদেশি ফল। আমরা যে দেশে বাংলাদেশে ভিতরে থাকলে ঢাকা মাকার ভিতরে মনে হয় কিছু লাগায় 2-4 জন, আর বাকি সব লাগায় এদিকে। এটা আবার খরচা বেশি। আমার আবার কি সবসময় হলে পানি লাগে, সবসময় হলে ভিজা লাগালে, কেটে ভিজা লাগলে এবার ওই জিনিসটা হলে কষা, ওই জিনিসটা হলে কষা জিনিস, সেই জন্য ওরা লাগবে হলে পানি খেলে। আচ্ছা ভাই, তাহলে আমি জমির দিকে আগাই, হ্যাঁ, থাকেন তাহলে। অসুবিধা নাই। আপনারা শুনতে পাইলেন তাদের জমি ভাগাভাগির পদ্ধতিটি। আসলেই এটা খুব দুষ্কর যে যার যার জমি সঠিকভাবে নিষ্পত্তি করা কিংবা বন্টন করে দেওয়া। তারপরেও তাদের মধ্যে সৌহার্দ্য রয়েছে, ভ্রাতৃত্ব রয়েছে এবং কি একে অপরের প্রতি ভালো সম্পর্ক রয়েছে, যার কারণে তারা জমিগুলো ভাগ করে চাষাবাদ করে খেতে পারতেছে। আমি এখন আপনাদের পারুলিয়ার চরের 90 বিঘা জমি নিয়ে একটি তরমুজের বাগান করা হয়েছে, সেই বাগানের দিকে নিয়ে যাব। সাথে থাকুন, দেখতে পাবেন ইনশাল্লাহ। প্রকৃতি এবং ঐতিহ্য নিয়ে ভিডিও করে থেকে আমি নেচার উইথ বাংলাদেশ আমার পেজটি, তার সুবাদে আমি আজকে পারুলিয়ার চর আপনাদেরকে নিয়ে আসছি। আপনাদেরকে পারুলিয়ার চর দেখাবো বলে এখানে আমার আশা, কিন্তু পারুলিয়ার চর এসে আপনাদেরকে পারুলিয়ার চর দেখাতে গিয়ে ঘেমে একাকার হয়ে যাচ্ছি। দেখেন চেহারার কি অবস্থা হয়েছে। তারপরও ইনশাল্লাহ যেহেতু এসেছি আপনাদেরকে সম্পূর্ণটি দেখাবো। এই যে এরিয়া করা দেখতেছেন, এই এরিয়াটাই হচ্ছে সেই 90 বিঘার এরিয়া। সেই 90 বিঘা এরিয়া নিয়ে এখানে তরমুজের বাগান করা হচ্ছে। যদিও লেট করে বাগান করা হচ্ছে, হয়তোবা অসময়ের তরমুজ ফলন হবে আর দামটাও তারা ভালো পাবেন। চোখ এখন আমরা পারুলিয়ার চরে সেই 90 বিঘার যে কৃষি আবাদের প্রজেক্ট, সেই প্রজেক্টে প্রবেশ করলাম। বিশাল আকারের প্রজেক্ট। দেখেন এখানে একটি মাত্র গাছ রয়েছে, যে গাছের নিচে কিছু মানুষ বিশ্রাম নিচ্ছে, আর কোথাও কোনো গাছ নাই, জনমানবহীন এই চরে জীবনযাপন আসলে অনেক কষ্টের, অনেক কষ্টসাধ্য। ভাইয়েরা এখানে দুপুরে খাবার খেয়ে বিশ্রাম করতেছে, এখানে বাগান করবে। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হযরত হোসেন। হযরত হোসেন ভাই, একটু কথা বলা যাবে? জি বলেন। ভাই এখানে আপনারা কি কি রোপণ করেন? এখানে
বর্তমানে তরমুজ রোপণ করা হয়েছে, তরমুজ গাছ, ঠিক আছে? আরো সামান্য চারা দেওয়া হয়েছে, সামান্য চারা বোনা হবে কয়েকদিন পরে। তরমুজ কতটুকু রোপণ করছেন আনুমানিক? আনুমানিক 20,000 চারা রোপণ করা হয়েছে। 20,000। ফলন কেমন আসবে আনুমানিক? 80%, 100% ভিতরে। 80% ফলন। আচ্ছা, এই তরমুজগুলো আপনারা বিক্রি করেন কোথায়? এখানে এখনো তরমুজ হয় না, বিক্রি করবে হয়তো ঢাকার বাইরে, এরকম আর কি, ঢাকার ভিতরে। আপনাদের মালিকের বাসা কোথায় জানো? ঢাকায়। ঢাকা মিরপুর। আচ্ছা, আপনাদের যে এখানে কাজ করেন, এখানে কি আপনার ডেইলি বেসিস কাজ করেন নাকি মান্থলি? ডেইলি। মালিকের সাথে লেনদেন কেমন? লেনদেন ভালো। যাক, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা শুনতে পাইলেন যে মালিকের সাথে তাদের লেনদেন ভালো। আসলেই ব্যবসা সফল তখনই হয় যখন মালিক এবং কর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকে। মালিক কর্মীদের সম্পর্ক যদি ভালো না থাকে, সেই ব্যবসা কখনোই সফলতা অর্জন করা সম্ভব না। বাংলাদেশ যেমন টেক্সটাইলে উন্নত, টেক্সটাইলে বাংলাদেশে 80% থেকে 78 থেকে 80% ইনকাম আসে। সেইখানে মাঝে মাঝে আপনারা দেখতে পান যে কর্মীরা রাস্তায় নেমে পড়েছে তাদের ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে। আসলেই যখনই কোনো ন্যায্য জিনিস নিয়ে আপনি দুর্নীতি করবেন, তখন দেখবেন সেখানে গোলযোগ সৃষ্টি হবে এবং কি আপনার ব্যবসাও ঠিক মতো চলবে না। সেরকম এখানে 90 বিঘা যে একটা জমির প্রজেক্ট করা হয়েছে, তাদের মালিকের সাথে তাদের সম্পর্ক অনেক ভালো, যার কারণে হয়তোবা প্রজেক্ট এখনও ভালোভাবে দাঁড়ায় নাই, কিন্তু অদূর ভবিষ্যতে প্রজেক্টটা অনেক ভালোভাবে দাঁড়াবে এবং কি প্রজেক্টটা অনেক ভালো হবে। হ্যালো দর্শক, দেখেন এখানে ছোট ছোট তরমুজের গাছ হয়েছে, এখনও ফলন এরকমভাবে আসে নাই, সবেমাত্র মুকুল আসা শুরু হয়েছে। এই মুকুল থেকেই আস্তে আস্তে বড় আকারের তরমুজ ধরবে। অনেক তরমুজ গাছ এখানে রোপণ করা হয়েছে। এই তরমুজগুলোতে পানি দেওয়ার জন্য দেখেন ওনারা এইখানে একটা ডিপ টিউবওয়েল দিয়েছেন, আর ডিপ টিউবওয়েল থেকে পানি যখন এক এক জায়গায় পৌঁছায়, সেখানে পানি ধরে রাখার জন্য তারা পলিথিন দিয়ে ব্যবস্থা রাখছেন, যেন অতি সহজে তাদের গাছে পানি দিতে পারেন। এটাও কিন্তু একটা কৃষিতে আধুনিকতা কিংবা কৃষিতে উদ্ভাবন, যে পানি ধরে রাখা এই দুর্গম চরে অনেক কঠিন একটা কাজ। তারপর তারা সিস্টেম বের করছে, তারা পদ্ধতি অবলম্বন করছে যে পানি যেন তারা ধরে রাখতে পারে এবং কি গাছে যেন অতি সহজেই পানি দিতে পারে। তা নাহলে তো এই গাছগুলো বাঁচবে না, ফলন ভালো হবে না। এখানে আসলে আসলে বোঝা যায় চরের জীবনযাপন কেমন, চরের বিশালতা কেমন, চরে কেমন কষ্টে বসবাস করে মানুষ। দেখেন চতুর্দিকে খুলো ধুধু বালো চর, মাঝে মাঝে দু একটি ঘর, তারপরে কোনো গাছ নাই, কোনো স্বস্তি পাওয়ার কোনো জায়গা নাই। এখানে আমরা একটু স্বস্তি পাবো কিংবা আমরা একটু আলো বাতাস, ঠান্ডা বাতাস পাবো, সেই ব্যবস্থা কিন্তু এখানে নাই। দর্শক, আপনাদেরকে তরমুজের একটা প্রজেক্ট দেখালাম। আসলেই চরে আসার আগে আমার ধারণা ছিল আসলে চরে মনে হয় মানুষ বসবাস করে না, চরে মনে হয় মানুষ বসবাসের অযোগ্য। কিন্তু চরে আসার পরে বুঝতে পারলাম ভয়কে জয় করাই মানুষের কাজ। এই চরকে কিন্তু মানুষ অনেকটাই তাদের আয়ত্তে নিয়ে এসেছে। দেখেন এখানে তরমুজের বাগান করেছে, তারপরে কিছুক্ষণ আগে আপনাদের দেখাইছি একটা পেয়ারা বাগান। এখন আমি আবার যাচ্ছি নতুন আরেকটি প্রজেক্টে, এটা হচ্ছে লাউয়ের প্রজেক্ট। জানি না লাউয়ের প্রজেক্টটা আমাকে ঢোকার পারমিশন দেবে কিনা, যদি ঢুকতে পারি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকুন। এটা হচ্ছে লাউয়ের প্রজেক্ট। লাউয়ের প্রজেক্ট শেষ হয়ে গেছে, মাঝে মাঝে তারা টমেটো রোপণ করে দিয়েছে। দেখেন লাউয়ের প্রজেক্টটা অনেক বড়, এখানে টমেটো রোপণ করছে। লাউয়ের প্রজেক্ট শেষ, এখন টমেটোর পালা। অবশেষে লাউয়ের বাগানে প্রবেশ করার অনুমতি পেলাম। ভাই আমাদেরকে লাউয়ের বাগানে আসার অনুমতি দিলেন। লাউ চাষ শেষের দিকে, এখন তাদের হয়তো বা আর একটা প্রজেক্ট দাঁড় করাবেন। এখানে দেখা যাচ্ছে তারা পেঁপের চাষ করবে, হয়তো বা পেঁপের চারা তারা হচ্ছে গিয়ে হ্যাচারি করেছে,
হয়তো লাউয়ের পরে তারা পেঁপে চাষ করবে। এই লাউয়ের প্রজেক্টটি শেষ, এখন এখানে নতুন প্রজেক্ট করবেন। দেখেন লাউয়ের বীজ রাখা হয়েছে, এই বীজ থেকে আবার তারা পরবর্তীতে আবার লাউ চাষ করবেন। এখানে আবার পেঁপের চাষ হবে, হয়তোবা লাউ চাষে তারা অনেক লাভবান হয়েছেন। আমরা লেট করে এসেছি, যার কারণে আপনাদেরকে লাউয়ের প্রজেক্টটা ভালো করে দেখাতে পারলাম না। এই প্রজেক্টটাও আনুমানিক ওনাদের ভাষ্যমতে 60 বিঘা জমির উপরে অবস্থিত। আসলেই এই চরগুলো এখন আর মানুষের সাধ্যের বাহিরে নাই, সবই সাধ্যের ভিতরে চলে এসেছে। তারা চরকে অলরেডি জয় করে ফেলেছে। দেখেন এখানে তারা পেঁপে রোপণ করবেন, যার কারণে জায়গাটা তারা প্রস্তুত করে নিয়েছেন। প্রত্যেকটাইতে তারা 2টি করে পেঁপে গাছ রোপণ করে দেবেন, 2 দিকে 2টি গাছ তাদের যাবে, ফলন ভালো হবে ইনশাল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে আরেকটি প্রজেক্টে নিয়ে আসলাম। এই প্রজেক্টটি হচ্ছে গিয়ে বর্তমানে ধানের চাষ করা হয়েছে। দেখেন ধানের চারাগুলো ছোট ছোট উঠতেছে, আর এর পাশে নাকি আবার এর সাথে সাথে তিলও দেওয়া হয়েছে। তিলটা এখনও গজায় ওঠে নাই, ধানের গজানোর টাইমটা একটু দ্রুত, তো যার কারণে ধান আগে উঠেছে। তিলও কিছু কিছু উঠছে, যেটা ক্যামেরায় ওরকমভাবে ধরা পড়তেছে না। তো এই প্রজেক্টটাও দেখেন অ্যাপ্রক্সিমেটলি প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থিত। তো এই প্রজেক্টটি কিন্তু নতুন যখন প্রজেক্ট হয়, প্রজেক্টের সৌন্দর্য বলি, প্রজেক্টের ফসল বলি, এটা আমাদের দেখানো সম্ভব হয় না। কিন্তু এই প্রজেক্টটি কাজ করার সাথে সাথে অনেক বড় হবে। দেখেন নতুন প্রজেক্ট বলে প্রজেক্টের সবেমাত্র হচ্ছে গিয়ে বেড়া দেওয়ার কাজ চলতেছে, যেটা নেট দিয়ে আমরা করে থাকি। কারণ এখানে অনেক খরচ, নেট বাঁশ সব মিলিয়ে অনেক খরচ। এই রক্ষণাবেক্ষণের কাজেই অনেক টাকা ইনভেস্ট করতে হয়, পাশাপাশি ফসলের জন্য তো ইনভেস্ট করা লাগেই। তো এই প্রজেক্টটিও আমি যতটুকু শুনেছি ঢাকার একটি মালিকের, আমি চেষ্টা করব তাদের সাথে 2 মিনিট কথা বলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসছি নেচার উইথ বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে। তো আপনার এই প্রজেক্টের মালিক কি আপনি না? জি। এই প্রজেক্টটি আপনি কিভাবে সন্ধান পেলেন যে এখানে প্রজেক্ট আছে? এই আপনাদের ইউটিউবের দেখতে দেখতেই আসলে এই চরগুলোর খোঁজখবর পাইছি আমি। আচ্ছা, এখন কি কি চাষ করছেন? আপাতত তিল আর ধান একসাথে বুনে দিছি। আমি মানিকগঞ্জেরই সন্তান, তো আপনার তিল ধান এখানে ভালো হয়। আমি কৃষি ফ্যামিলিরই সন্তান। তো এখানে আরেকটা ফসলও ভালো হয় মানিকগঞ্জে, সেটা হচ্ছে সরিষা। এরকম কি কোনো প্ল্যান আপনার আছে? হ্যাঁ, আগামী বছর যখন আমি পেয়ারা শুরু করব, ওই প্রথম বছর আমি সরিষা করব। সরিষার পর আপনি পেয়ারা যাবেন? হ্যাঁ, ওই দুটো একসাথেই হবে, বাট পেয়ারাটা দেওয়ার পরে আমি সরিষাটা করে দেবো আর কি। কত বিঘা সম্পদ নিয়েছেন এখানে জমি? এখানে নিচ্ছি আপাতত 26 বিঘা, আরও বাড়াবো। যাক আলহামদুলিল্লাহ, 40 বিঘার উপরে যাবে ইনশাআল্লাহ। 40 বিঘা। জি। ভাই আপনার নাম কি জানো? আমি কাজী মোহাম্মদ জামিউর রহমান। গ্রামের বাড়ি? আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, বাট আমি মিরপুর 11 স্থানীয়। মিরপুর 11 স্থানীয়। দর্শক দেখতে পেলেন জাহাঙ্গীর আলম ভাই, যিনি হোম ডিস্ট্রিক্ট হচ্ছে যার চাঁদপুরে, আর মিরপুর 11তে তার স্থানীয় বাসা। তো উনি কিন্তু এই সন্ধান করে কৃষির প্রতি ভালোবাসা দেখিয়ে এই মানিকগঞ্জে চলে এসেছেন, মানিকগঞ্জের চরে, যে এখানে কৃষিকাজ করে, এখানে কৃষিকাজ করে, এখান থেকে কৃষি ফসল তুলে এখান থেকে তার একটা প্রজেক্ট দাঁড় করবেন। তো আমরা আবার আরেকটা প্রজেক্টে আমরা যাব, এরপরের প্রজেক্টে যাব ইনশাল্লাহ একটা কলার প্রজেক্টে। সাথে থাকুন, দেখতে পাবেন। লাউ বাগান যারা করেছেন তাদের বিশ্রামের একটা জায়গা, এখানে এই কাজের ফাঁকে তারা বিশ্রাম করে থাকেন। আসলে মানসিক কর্মব্যস্ততার পরে প্রত্যেকটা মানুষেরই বিশ্রামের প্রয়োজন হয়। সেই বিশ্রামের জন্য কিন্তু তারা একটা সুন্দর টং তৈরি করেছেন। এখানে বিশ্রাম নেওয়ার জন্য আবার একটা চৌকিও আছে। লাউয়ের খামারের একজন ভাইয়ের সাথে কথা বলবো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। ভাই আপনার নাম কি জানো? নূর মোহাম্মদ লাল মিয়া। নূর মোহাম্মদ লাল মিয়া। লাল মিয়া ভাই এখানে কতদিন যাবত আছেন? এই 4-5 মাস ধরে আছি। 4-5 মাস। আপনাদের খামারের মালিকের বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ জেলা। মুন্সিগঞ্জ। এখানে কি 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 চাষ করতেছেন আপনারা? এখানে চাষ করতেছে লাউ, পাইপা এবং টমেটো। টমেটো। লাউয়ের ফলন কেমন? লাউর ফলন ভালো। কত বিঘা জমির উপর আপনাদের এটা প্রজেক্ট? 22 বিঘা 25 বিঘা এরকম। 22 থেকে 25 বিঘা জমি। আচ্ছা 22 থেকে 25 বিঘার মধ্যে লাউ কতটুকু জমিতে চাষ করছেন? লাউ পরা এখানেতেই চাষ করতে আসলে কি মানে মাঝখানে একটু আছে মানে হইতেছে আর হলো সব দুই সাইডে হইছে, আবার কিছু ডাউন হইতেছে আবার উঠতেছে, মানে এই হইতেছে আবার আনুমানিক 22 থেকে 25 বিঘা জমিতে টোটাল মিলিয়ে কতগুলো লাউ হতে পারে আপনারা উঠাইছেন এখন তো? এবং তো উঠাইছে গুণাগাতি নেই কত লাভ হচ্ছে ক্যারট নিয়ে কত কি হয়েছে, আবার ইয়াবতের তো খেত বুঝাই দিচ্ছে। এখনো আছে না? হ্যাঁ খেত ভরে আছে। আচ্ছা। আর টমেটোর ফলন কেমন? টমেটো হাই ফলন। টমেটোর ফলন ভালো না? হুম। আর হচ্ছে আপনার এই লাউ টমেটোর পরে আপনারা কি বলতে চাচ্ছেন? এই পেঁপে। পেঁপে স্যার আছে পেঁপে লাগে। যাক আলহামদুলিল্লাহ। তো মালিকের সাথে আপনাদের সম্পর্ক কেমন? ভালোই ভালোই। যাক মালিকের সাথে সম্পর্ক ভালো। আসসালামু আলাইকুম। আপনারা ভাইয়ের কাছ থেকে শুনতে পেলেন যে তাদের লাউ এবং টমেটোর বাগানের পরে তারা আবার হচ্ছে গিয়ে পেঁপের বাগান করবেন। আর তাদের মালিকের বাসা মুন্সিগঞ্জ। আসলেই মানুষ সম্ভাবনার খোঁজেই এক জায়গা থেকে আরেক জায়গায় আসেন। সেই সুদূর মুন্সিগঞ্জ থেকে তাদের মালিক এসেছেন এখানে কৃষি খামার করতে। আমরাও তেমন ইউটিউবিংয়ের কাজে ইউটিউবে আমাদের বাংলার প্রকৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরার জন্য চলে আসছি এই সুদূর চরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালোই। আপনার নাম কি জানো? ওহাব শেখ। ওহাব শেখ। আপনি এখানে কতদিন যাবত কাজ করতেছেন? এখানে কাজ করতেছি প্রায় 5-6 মাস হয়েছে। আপনার বাড়ি কোথায়? বাড়িতে এই সাইডে বাগানের সাইডে দক্ষিণ মিরিয়া। এই যে এই বাড়িগুলো যে দেখা যাচ্ছে এই দেখা যাচ্ছে বাড়ি এত জায়গা বাড়ি। যাক আলহামদুলিল্লাহ। তো আপনার মালিক কোথায় জানো? মালিকের বাড়ি কোন জায়গা জানি? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। যাই হোক আপনারা এখানে কি হিসেবে কাজ করতেছেন? ডেইলি বেসিস নাকি? রোজে কাজ করতেছি। রোজে। রোজ কত দেয়? 600 টাকা রোজ। 600 টাকা রোজ। আর হচ্ছে গিয়ে আপনাদের মালিক কতদিন পর আসেন? মালিক এই যায় 15 দিন 10 দিন 15 দিন বাসায় যায় বাড়ি, আবার চলে আসে এই জায়গায় থাকে। এখানটা সারাদিন এই জায়গায় থাইয়া তারপরে সন্ধ্যার সময় জাফরগঞ্জ যায়, জাফরগঞ্জ বাসা আবার আসে, ওই আবার সকাল আবার লাগতে সকাল আবার চলে আসে। প্রতিদিনই যায় প্রতিদিন আসে। যাক আলহামদুলিল্লাহ। তো কাজ করে কেমন স্বাস্থ্য বোধ করেন এখানে? ভালোই। আর এইখানে পানির ব্যবস্থা কেমন? পানি আছে, টিউবওয়েল আছে, যে টিউবওয়েল আছে, যে গা বা নদী, যে গাঙ্গের ক্ষেতের বলতে নদী। গোসল এখানে করা যায় নাকি? হ্যাঁ। আর এখন বর্তমানে কিসের চাষ করতে চাচ্ছেন? আমি কিসের লাই চাষ, লাই বুনতেছি, লাই বেশি, আবার টমাটমি আর পেঁপে এগুলো বলতেছেন। হ্যাঁ। ফলন কেমন? ফলন ভালোই। যাক আলহামদুলিল্লাহ। দর্শক আপনারা শুনতে পেলেন যে ওহাব ভাই কথা বললেন যে ওনাদের ফলনও ভালো এবং কি মালিকের সাথে ওনাদের সম্পর্ক ভালো। তো সব কিছু টাটকা পেতে এখানে আপনারা আসতে পারবেন। আর একটা কথা বলেন ওহাব ভাই, তো এইখানে যে মালিকগুলো আসছেন অনেক দূর দূরান্ত থেকে, অনেক দূরে থাইছে, আরও কি নতুন মালিক আসতে পারবেন যে নতুন চর আছে যে জমি চাষ করার জন্য? আছে তো ও যে সাইড আছে, আর ও সাইডে ও সাইড আছে। তার মানে অনেক বাগান করছে, অনেক জায়গা দূরে দূরে মানুষ আইছে, মালিক আইসে বাড়িতে কোন জায়গা জানি নোয়াখালী না কোন জায়গা জানি হিয়ে নিছে 70 বিঘা 80 বিঘা চাঁদপুর। একবার বাতা দেখা যায় তরমুজ বুনছে। তার মানে নতুন কেউ যদি প্রজেক্ট করতে চায় এখানে করতে পারবে, তাই তো? হ্যাঁ পারবো। আবার এই যে এরা নিলে সেদিনকে জাল বাইলে যে বুনলো 30 পাখি নিয়ে 40 পাখি। আমার নানা সবাইকে সহযোগিতা করবে, আমি সবাইকে সহযোগিতা করবে। এই চরে বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ এসে খামার করতেছে। হ্যাঁ, এখানে এই যে আশেপাশে যা দেখতেছেন কেউ স্থানীয় মানুষ না, সবাই কেউ চট্টগ্রাম, কেউ কুমিল্লা, সিলেট,
ওই যে ওই মহিলা আসছে আপনার ওই যে গোপালগঞ্জ থেকে, উনি ফার্স্ট এই চরে আসছে, ফার্স্ট আসছে না? তা আমি জানি কেমনে, আমি সব জানি। আমার বাড়ি কিশোরগঞ্জ। আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম কি জানো? আমার নাম মোহাম্মদ সেলিম। ভাই আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার দেশের ভাষা হচ্ছে কিশোরগঞ্জ। আমি এখন বর্তমানে আছি এই চরটা হচ্ছে আপনার মানিকগঞ্জ শিবালয় থানায়। হ্যাঁ, আচ্ছা। আমি আসছি এখানে, এর আগের বারও একবার আসছিলাম, 2 বার আসছিলাম দেখার জন্য। এখানে আমার খামার করার ইচ্ছা আছে, আমার জায়গাটা এখনো সিলেক্ট করি নাই, তো দেখতেছি জায়গা পছন্দ হইলে আমরা একটা খামার করার চিন্তা ভাবনা আছে। আমরা বন্ধু বান্ধব মিলে একটা গ্রুপের মাধ্যমে ওই বেশি আকারে জমি নিয়ে কিছু পেয়ারা বাগান করব, গারলের খামার, এই গরু ছাগল, হ্যাঁ এগুলা, আবার এই কলা বাগান, এগুলা চিন্তা ভাবনা আছে আর কি। যাক এজন্য আলহামদুলিল্লাহ। বারবার আসা আর কি। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে এই মানিকগঞ্জের এই চরের খোঁজ আপনি কিভাবে পেলেন? ওই আপনাদের ভিডিও দেখি, ইউটিউব থেকে? ইউটিউবে ভিডিও দেখলাম, দেখার পরে ওই দেখে আসলাম। আর আসার পরে ওই যে এই এলাকায় দেখতেছেন যত বাড়িঘর, এখানেও কিন্তু সবাই কিন্তু বাইরে থেকে আসিয়া খামার করছে, এখানে কেউ স্থানীয় লোক না। ওই যে ওই মহিলা ছোট এই গোপালগঞ্জ থেকে, কেউ কুমিল্লা থেকে, সিলেট থেকে, আরেকটা ভাই চাঁদপুর। চট্টগ্রাম থেকে আসছে, চাঁদপুর থেকে আসছে একজন, একজন চট্টগ্রাম থেকে আসছে, মুন্সিগঞ্জ থেকে আসছে। আবার ওই যে ওই এই বর্তমান যে খামারে আছি দাঁড়ায়া, এই ভাইও আবার ঢাকা, পুরান ঢাকা থেকে এসেছে। তো এই চরে কেউ স্থানীয় লোক না, সবাই বাইরে থেকে করতেছে, তা আমরা পারবো না কেন? আলহামদুলিল্লাহ, আপনার যদি প্রতি দোয়া রইলো, ভালোবাসা রইলো। আপনি একটা জমি সিলেক্ট করে হয়তো বা আপনারা জি ইনশাল্লাহ প্রজেক্ট অবশ্যই। করবেন এবং আপনার প্রজেক্ট ভালো হবে ইনশাল্লাহ। যে অবশ্যই আপনাদের দর্শকের কাছেও এই যে মানে দাওয়াত রইলো, আসবো, ওরাও দেখবো, দেখার পরে যদি পছন্দ হয় না করতে পারবো। কোনো ভাই অন্য প্রশাসনিক বা কোনো যাই ঝামেলা নাই, চুল টাকাতেরও ভয় নাই। এদিকে এই চরটা আবার খুব শান্তি আছে, পানি উঠে কম। আমি এই চরে আবার আরো একবার 2 বার আসছি, দেখলাম, বারবার আসি ভাই। আমার ওই যে কৃষিকাজ আমার অনেক স্বপ্ন। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার চ্যানেলের সাথে থাকবেন, নেচার উইথ বাংলাদেশ। জি অবশ্যই। ধন্যবাদ। এখানে শুধু কৃষিকাজ নয়, কৃষির সাথে তাদের কিন্তু প্রত্যেকটি বাড়িতে গরুর খামারও রয়েছে, এবং কি গরুগুলো দেখতে মাশাআল্লাহ অনেক ভালো গরু চাষ করেন। দর্শক দেখতে পাচ্ছেন আমরা আরেকটি প্রজেক্টে চলে আসছি। এখানে কলা বাগান করা হয়েছে। আমরা কলা বাগানের কর্মীদের কাছে যাব ইনশাল্লাহ, যদি পারমিশন পাই তাদের সাথে কিছুক্ষণ কথা বলবো। আসলেই দূর দূরান্ত থেকে এই প্রজেক্টের মালিকগুলোও মানিকগঞ্জের চরগুলোতে এসেছেন। তাদের সম্ভাবনা, তাদের কৃষির প্রতি ভালোবাসা এবং কৃষি থেকে তাদের জীবিকা নির্বাহের একটা মাধ্যম হিসেবে তৈরি করার জন্য। আসলেই চরে অনেকের ধারণা যে এখানে ফসল হয় কি না হয়, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, পরগাছাও কিন্তু জন্মায়। একটা গাছের উপরে গাছ, একটা ওয়ালের উপরে কিংবা দেওয়ালের উপরেও কিন্তু গাছ জন্মায়। তো চরে তো বেলে দোআঁশ, এঁটেল সব প্রকারের মাটি রয়েছে, তো এখানে ভালো ফসল জন্মায়। সবার ধারণা চেঞ্জ করে দিয়ে সব দূর দূরান্তের মালিকগুলো কিন্তু এখানে এসে প্রজেক্ট করেছেন। এখন আমরা পেয়ারা বাগান দিয়ে যাব। দেখেন পেয়ারা বাগানে কিন্তু পেয়ারা ফুল এসেছে, পেয়ারা এখনও ধরেনি, ধরবে। প্রত্যেকটি গাছেই কিন্তু ফুল এসেছে, তার মানে ফলন ভালো হবে ইনশাল্লাহ। প্রত্যেকটি গাছেই দেখেন ফুল এসেছে, দেখছেন? প্রত্যেকটি গাছে কিন্তু আমরা দর্শক এখন আমরা কলা বাগানের ভিতরে প্রবেশ করেছি। আমরা এখনও কোনো কলা বাগানের কর্মীকে পাইনি যার সাথে কথা বলবো। তো কলার মোচা এসেছে, দেখেন কলার কিন্তু অলরেডি ফলন শুরু হয়ে গেছে। তো কলার ফলনও কিন্তু এখানে ভালোই হবে ইনশাল্লাহ, যদিও পানির স্বল্পতা, পানি দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। দর্শক অনেক খোঁজাখুঁজির পরেও আমরা কলা বাগানের কোনো লোক পেলাম না, যার কারণে আপনাদের সাথে কলা বাগানের লোকের সাথে কথা বলে দিতে পারলাম না। তো
আজকে ভিডিও শেষের দিকে কিছুক্ষণের পরে আমরা নৌকা উঠব, নৌকা উঠে ওপর চলে যাব। দর্শক, এই পেয়ারা বাগানটি হচ্ছে এখানে সবচেয়ে বড় পেয়ারা বাগান। এই বড় পেয়ারা বাগানের থেকেই আপনাদের কাছে একটা কথা বলতে যেতে চাই। আমাদের চ্যানেল নেচার উইথ বাংলাদেশ বরাবর মতোই আপনাদেরকে বাংলাদেশের প্রকৃতি, ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকবে। আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। চরের মাঝে, চরের বুকে কোটি টাকার সম্পদ। এই যে এটা মানুষে কোটি টাকা বিক্রি করে, চায় দেখেন। এই উড়িস নিচে যাইস না, উপরে ওঠ। আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি বাংলাদেশের মানিকগঞ্জ জেলায় আরিচা থানার অবস্থিত জাফরগঞ্জের চরে। যেই চরে সম্ভাবনাময় অনেক খামার রয়েছে, যেই খামারে আপনারা পাবেন কত প্রকারের কৃষিকাজ এখানে করা হয়, কত কৃষি ফসল এখানে জন্মায়। তো নেচার উইথ বাংলাদেশ আপনাদেরকে আজকে দেখাবে যে চরেও যে ফসল ফলানো যায়, চরেও যে কৃষিকাজ অগ্রগতি হয়েছে তা আপনাদের দেখাবো। আপনারা কিভাবে আসবেন এখানে, যদি কেউ ঢাকা থেকে আসেন কিংবা অন্য কোথাও থেকে আসেন, আরিচা জেলার উথুলি স্ট্যান্ডে নামবেন। উথুলি স্ট্যান্ডে নামার পর আপনারা রাস্তার উত্তর পাশ ধরে অটো কিংবা সিএনজি করে জাফরগঞ্জ চলে আসবেন। জাফরগঞ্জ চলে আসার পর এই যমুনা নদীর পাড়ে আসবেন। এই খেয়ার মাধ্যমেই আপনারা এই চরে আসতে পারবেন। খেয়াতে যাতায়াতে 10 টাকা 20 টাকা লাগবে আপনাদের। আর এখানে সম্ভাবনাময় অনেক জমি আছে, যেখানে আর নতুন খামারি তাদের খামার করতে পারবেন। কৃষিকাজের অগ্রগতি এখানে অনেক করা যাবে, সেই জায়গায় এখনও পর্যন্ত অব্যাহত আছে, কেউ এখনও সেখানে কৃষিকাজ করেনি।